আসসালামু আলাইকুম। আজকে আমরা কোল পাওয়ারের যে চতুর্থ পার্ট অর্থাৎ সর্বশেষ পার্ট, এখানে এই প্রবলেমগুলো নিয়ে এখন মূলত আমরা আলোচনা করব। এখানে আরও তিনটা প্রবলেম ছিল, এই তিনটা প্রবলেম নিয়ে আলোচনা। প্রথমে এই যে প্রবলেমটা, আপনারা জানেন আমাদের এই প্রবলেমটা হুবহুব এর প্রিভিয়াস যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন থেকে একদম হুবহুব তুলে দিচ্ছে, কোনো ধরনের ডাটা চেঞ্জ করে নাই। এই প্রবলেমটা আবারও দিয়ে দিছে। এটা আপনারা যারা আমাদের পেজে ফলো করছেন বা দেখছেন তারা এই অঙ্কটা প্র্যাকটিস করে গেলে হয়তো বা পেরে গেছেন আর কি। মূলত আমাদের এটা হচ্ছে অ্যাস্টো মেথডে আমাদের একটা ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন করার জন্য আমাদের যে স্ট্রাকচারাল নাম্বার থাকে, এই স্ট্রাকচারাল নাম্বারের সাপেক্ষে আমরা মূলত ফ্লেক্সিবল পেভমেন্টগুলো ডিজাইন করে থাকি। এই ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন করার একটা অঙ্ক এখানে দেওয়া ছিল এবং অঙ্কটা মানে এই টেবিলটা করে দেওয়ার কারণে অনেক ইজি হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যে অঙ্কটা করা যায়। এই অঙ্কটাতে সবচেয়ে কম সময় লাগে, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে। দেন হচ্ছে আরেকটা মজার ইস্যু ছিল এখানে চেক করার যে ফর্মুলাটা দেওয়া ছিল, অর্থাৎ এই আপনার স্ট্রাকচারাল নাম্বারের যে ফর্মুলাটা আছে এটাই মূলত আমাদের মূল ফর্মুলা। এই ফর্মুলাটা দিয়ে আসলে মূলত সলভ করতে হবে অঙ্কটা। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের লেয়ার কোএফিশিয়েন্ট অর্থাৎ প্রতি লেয়ারে মানে এই কোএফিশিয়েন্টটা মূলত আমাদের ওই যে লেয়ারটা থাকে লেয়ার স্ট্রেন্থের একটা ফ্যাক্টর হিসেবে ধরা হয়ে থাকে। লেয়ার কোএফিশিয়েন্টটা এখানে আমাদের একটা ফর্মুলার আকারে দেওয়া ছিল। এখানে শুধু আননোন আকারে দেওয়া ছিল আমাদের ইটা, অর্থাৎ মডুলাস অফ ইলাস্টিসিটি, ওই লেয়ারের মডুলাস অফ ইলাস্টিসিটি কত। তো ওই মডুলাস অফ ইলাস্টিসিটির সাপেক্ষে আমরা মূলত এটা বের করে নিব। একইভাবে আমাদের 2 নম্বর যে লেয়ার ছিল সেখানে লেয়ার কোএফিশিয়েন্ট দেওয়া ছিল আমাদের। এখানে জাস্ট একটু লক্ষণীয় বিষয়, এখানে ছিল লন আর এখানে ছিল হচ্ছে লগ 10। এইটা একটু খেয়াল রাখতে হবে। এখানে একটু প্যাচ লাগাই দিছে যে কেউ চাইলে হচ্ছে যদি লগ 10 ব্যবহার করে সব জায়গায় তা ভুল হবে এবং এলএন দিয়ে বুঝতেছে কিনা লোন বোঝাচ্ছে, এটা একটা ইস্যু হতে পারে। আদারওয়াইজ তেমন কোনো ইস্যু নাই এখানে, জাস্ট এই করসপন্ডিং মানগুলো বসাই দিলে হয়ে যায়। আর এখানে আরেকটা ইস্যু হচ্ছে আপনাদের এসএনের যে মানটা দেওয়া আছে, এখানে এসএনের টোটাল মান দেওয়া আছে 6.4, বাট এখানে দেখবেন আপনারা যদি খেয়াল করেন যে আমাদের প্রশ্নে কিন্তু এই দুইটা এসএন দেওয়া ছিল। তো আপনারা অনেকে মনে করবেন যে এখানে A1 A2 A3 হলে এটাতে SN1টা এখানে হবে, বেসিক্যালি এটা না। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারে কিন্তু আর এর উপরে কিন্তু কোনো লেয়ার নাই। তার মানে এখানে আমাদের যে স্ট্রাকচারাল নাম্বারটা আছে, এখানে স্ট্রাকচারাল নাম্বারে বা অর্থাৎ ওই স্ট্রাকচারের উপর কোনো লোড আসতেছে না, শুধু যা আসবে ট্রাফিকের মাধ্যমে এই যে সারফেস কোর্সে আসবে, দেন হচ্ছে বেস কোর্স, তারপর সাব বেস কোর্সে চলে যাবে। তো ওই জন্য স্ট্রাকচারাল নাম্বার শুরু হয় হচ্ছে একদম আপনার সাবগ্রেড থেকে, দেন গ্রেজুয়ালি আস্তে আস্তে S1 S2 এবং S3 অর্থাৎ এই তিনটা লেয়ারে মূলত কনসিডার করা হয়। তো এখন আসেন আমরা যেহেতু SN1 SN2 এবং SN3 পেয়ে গেলাম, এখন আমাদের জাস্ট কী করতে হবে, এই ডেপ্টগুলো বের করে আমাদের এটাকে ফিল আপ করতে বা পূরণ করতে হবে আর কি। তো আমরা এখন এই ডেপ্টগুলো কীভাবে বের করবো সেটা খেয়াল করেন। সবসময় খেয়াল রাখবেন প্রত্যেকটা সেকশনে স্ট্রাকচারাল নাম্বার সমান সমান কী হচ্ছে তার লেয়ার কোএফিশিয়েন্ট, তারপর হচ্ছে কি তার ড্রেনেজ ফ্যাক্টরের মান বা ড্রেনেজ কোএফিশিয়েন্টের মানটা দেওয়া ছিল, ইনটু কত হচ্ছে ডেপথ। এই তিনটা কনসিডার করতে, কারণ যেহেতু আমরা ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন করব তাহলে এখানে ড্রেনেজ ফ্যাক্টরটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে দুইটা স্যান্ডউইচ লেয়ারের মাঝে যদি পানি জমে থাকে ফ্লেক্সিবল পেভমেন্ট কখনো আমাদের টেকসই হয় না। ওই জন্য আমাদের এখানে ড্রেনেজ ফ্যাক্টরটা অবশ্যই খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হয় আর কি, বা ড্রেনেজ কোএফিশিয়েন্ট যেটাকে বলি। তাহলে আমি যদি এখানে SN এর মানটা বসাই দিই, SN1 এর মানটা বসাই দিই, SN1 এর মান হচ্ছে 3.2 ইকুয়াল টু A1 এর মান পাইছে 0.42 ইন্টু M1 এর মান আছে 1 ইন্টু এখানে ডিএফ ক্যালকুলেশন করলে এই ডিএফ এর মানটা 7.62 চলে আসে। একইভাবে আমরা যেটা বের করবো এখন SN2 ব্যবহার করবো। SN2 সমান সমান যেটা হচ্ছে SN2 মানে কি বোঝাচ্ছে, এই যে এখান থেকে টোটালটাকে SN2 বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে এখন আমরা যদি SN2টা ব্যবহার করতে চাই তাহলে SN2 সমান সমান আমাদের কি হবে, SN2 সমান সমান হবে হচ্ছে আমাদের SN1 প্লাস হচ্ছে কি আমাদের A2 M2 আর হচ্ছে D2। তাহলে আমরা A2 M2 আর D2 আর SN1 মানটা এটা যদি বসা হচ্ছে কত, আমরা এটা দেওয়া ছিল হচ্ছে বেসিক্যালি আমাদের দেওয়া ছিল 4.5, দেন হচ্ছে 3.2 প্লাস হচ্ছে A1 এর মান হচ্ছে 0.14 ইন্টু M2 এর মানটা হচ্ছে কত, আমাদের M2 এর মানটা পাইছে হচ্ছে M2 মান দেওয়া আছে 1.2, দেন হচ্ছে আমাদের এখান থেকে D2টা এখান থেকে চলে আসবে। তো একইভাবে এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে কি আমাদের D3 বের করবো, ডেপথ D3 বের করতে হবে। তো আমি যদি D3 বের করতে চাই, D3 বের করতে হলে দেখেন এখানে অলরেডি SN3 ফর্মুলাটা দেওয়া আছে। এই যে এইখান থেকে এইটুকুর মান অলরেডি কত আমরা 4.5 জানি, আমরা 4.5 বসাবো, তারপর A3 মান বসাই দিব, M3 মান বসাই দিব, দেন SN3 মান তো কত আমাদের 6.4 দেওয়া আছে, ক্যালকুলেশন করলে আমাদের D3 এর মানটা চলে আসবে। এই হচ্ছে আমাদের এটা নিয়ে আপনারা যদি
একটু আমাদের পেজে ঘাটাঘাটি করেন, এটা নিয়ে টোটাল ডিটেলসে এবং কি অ্যাস্ট্রো কোথায় কি বলা হয়েছে না হয়েছে সব কিছু ওখানে দেখানো আছে। ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন, ইনশাল্লাহ আশা করি যে এই ধরনের প্রবলেম যদি আর কখনো দেয় আপনাদের আর মানে এই ধরনের অঙ্ক করতে কষ্ট হবে না। ভিডিওটা দেখবেন, খেয়াল রাখবেন। আমরা ওখান থেকে অ্যাস্ট্রোর যে বুক রেফারেন্স ছিল, এই রেফারেন্স থেকে অংশগুলো নিয়ে আমরা ওখানে আলোচনা করার চেষ্টা করছি। একটু কষ্ট করে ওই ভিডিওটা দেখলে আপনাদের আশা করি যে এই ধরনের অঙ্কেতে আর কোনো সমস্যা ফেস করবেন না। যেহেতু অঙ্কটা আসতেছে তাহলে হয়তো বা আরও বেশ কয়েকবার আসতে পারে, একটু চেষ্টা করবেন ভিডিওটা দেখার আর কি। তো এখন আসি আমরা 6-এর এতে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। 6-এর এ কী বলতেছে, 6-এর এটা আমরা একটু দেখি। 6-এর এটা একদম কমন একটা অঙ্ক ছিল, তাই না? এটা কমন অঙ্ক, এই অঙ্ক সবাই পারছেন আশা করি। যে প্রথমে আমাদের যেটা করতে হবে, এরর বিটুইন টু স্টেশন, অ্যাভারেজ এররটা বের করে নিতে হবে। আমাদের এখানে এ ছিল আর এই পাশে বি স্টেশন ছিল, এটা বি থেকে ডাউনে ছিল, তো ওই জন্য দেখেন ডাউনে থাকার কারণে এর স্টাফ পার্টগুলো বেশি আর এটা উপরে ছিল, ওটা উঁচুতে থাকার কারণে এটার স্টাফ পার্টের মানগুলো কম। তার মানে আমাদের বি এর আরএল যেটা দেওয়া আছে, এখানে বি এর আরএল দেওয়া আছে কত, 107.92, তাহলে অবশ্যই এর আরএলটা কি অবশ্যই কম হবে। তো কম কতটুকু হবে মূলত হচ্ছে, আর সবসময় খেয়াল রাখবেন আমরা যখন যেটার পাশে থাকি সেটাতে এরর হয় না, দূরেটা এরর হয়। তো আমাদের এটাতে 2 পয়েন্টে আমাদের রিডিং নেওয়া হয়েছে, একবার এর পাশে বসায় রিডিং নেওয়া হয়েছে, একবার বি এর পাশে বসায় রিডিং নেওয়া হয়েছে। নেওয়ার পরে দেখা যাচ্ছে আমরা জানি যে আমাদের সাধারণত যে আমাদের লেভেল যন্ত্র থাকে, এই কলিমিশন রেখার দুই কারণে আমাদের মূলত এক এরর আসতে পারে। একটা হচ্ছে কি পৃথিবীর বক্রতাজনিত কারণে এবং আরেকটা হচ্ছে কি আলোর কারণে। এই যে বিষয়গুলোর কারণে মূলত আমাদের এই এররগুলো মূলত চলে আসে আর কি। তো এখন আসেন এখানে যেহেতু দুইটা পয়েন্ট আছে, ডিস্টেন্স কত সেটা বলা হয়নি, তো আমরা এখান থেকে অ্যাভারেজ এররটা বের করে নিলাম। অ্যাভারেজ এরর বের করে নিয়ে দেন আমাদের যেহেতু বি এর স্টাফ পার্ট দেওয়া আছে, তাহলে আরএল দেওয়া আছে কত, 107.92। যেহেতু এটা ডাউন, তাহলে যে এররটুকু হয়েছে সেটা এতেই করতে হবে। যদি এর আরও বের করতে বলছে তাহলে ওটাকে কী করতে হবে, জাস্ট আমাদের বিয়োগ করে দিতে হবে। এটা সার্ভিং ইনশাআল্লাহ ডিটেলস একদিন চিত্র শহরে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে কোনো একটা ভিডিওতে। তারপরে এর ডেফিনেশন ছিল যে পার্মানেন্ট ইল্ডিং পয়েন্ট কি, আর হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি কি। আমরা তো জানি ফিল্ড ক্যাপাসিটি এবং পার্মানেন্ট ইল্ডিং পয়েন্ট সম্বন্ধে আমরা জানি যে ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে টোটাল ময়েশ্চার স্টোর ক্যাপাসিটি অফ সয়েল, অর্থাৎ একটা সয়েল কতটুকু ময়েশ্চার বা ময়েশ্চার কন্টেন্ট আসলে সে স্টোর করে রাখতে পারে। হ্যাঁ, ওয়াটার কন্টেন্ট অফ দ্য সয়েল হোয়েন গ্র্যাভিটেশনাল ওয়াটার হ্যাজ বিন রিমুভ, অর্থাৎ একটা গ্র্যাভিটেশনাল ওয়াটার রিমুভ হয়ে যাওয়ার পর একটা সয়েল কতটুকু পানিকে স্টোর করে রাখতে পারতেছে এবং সেই গাছের যে উদ্ভিদগুলো এখানে থাকবে, প্লান্টগুলো থাকবে, সেটা আসলে কতটুকু ইজিলি সেটাকে রিসিভ করতে পারতেছে। রিসিভ করার বিষয়টা না, এক কথায় যে কতটুকু পানি সে স্টোর করে রাখবে সেটা হচ্ছে তার ফিল্ড ক্যাপাসিটি। এখন আসেন পার্মানেন্ট উইল্টিং পয়েন্টটা কি। আসলে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট বলতে বোঝাচ্ছে এমন একটা প্লেস বা একটা স্থানকে বোঝানোর চেষ্টা করানো হচ্ছে যেখানে আসলে উদ্ভিদ পানির লেয়ারটা যদি এই পয়েন্টে চলে আসে, উইল্টিং পয়েন্টে চলে আসে, এটা তো ফিল্ড ক্যাপাসিটি ছিল, এটা হচ্ছে উইল্টিং পয়েন্টের যে আমাদের পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট ছিল, এই উইল্টিং পয়েন্টের লেন্থ হচ্ছে এটা। অর্থাৎ এইখানে যখন পানি চলে আসে, উদ্ভিদ তার যে আপনার হচ্ছে মূল আছে বা রুট আছে, এই রুট আর এখান থেকে পানি কখনোই আর তার হচ্ছে গ্রোথের জন্য ইউজ করতে পারে না। তো একটা সময় পর হচ্ছে কি আমাদের উদ্ভিদগুলো মূলত মারা যায় এবং উদ্ভিদ তার খাদ্য প্রস্তুতের যতটুকু পানি আছে সেই পানিটা নিতে পারে না। তো ওই পর্যন্ত লেয়ারটাকে মূলত পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট বলে। পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট ইজ দ্যাট দ্য ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ দ্য প্লান্ট নো লঙ্গার এক্সার্ট সাফিসিয়েন্ট ওয়াটার ফর দ্য সয়েল ফ্রম দ্য সয়েল ফর ইটস গ্রোথ। এই গ্রোথের জন্য মূলত আমাদের পানিটাকে সে আর ওই যে প্লান্ট আছে সেই প্লান্টটা নিতে পারে না আর কি তার গ্রোথের জন্য। সেই এই যে আমাদের লেভেলটা সেটাকে মূলত আমাদের পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট হিসেবে ইন্ডিকেট করা হচ্ছে আর কি। আচ্ছা, তারপর আসি 7 নম্বর যে প্রবলেমটা আছে। 7 নম্বর প্রবলেমটা একটু নতুন না, পুরাতনে বলা যায়, এটা বার্নৌলির একটা প্রবলেম দেওয়া ছিল। তো যেটা বলা হচ্ছে যে আমাদের এখানে মূলত একটা ওয়াটার ফ্লো ফর্মে ফায়ার হোসের কথা বলা হয়েছে, ভ্যালোসিটি দেওয়া ছিল, পাশাপাশি আমাদের যেখানে ভ্যালোসিটি দেওয়া ছিল সেটা প্রেশার দেওয়া ছিল। মানে ধরেন যে এরকম একটা পাইপ, এটা একটা পাইপ, এই পাইপের ধরেন যে এটা ডেটাম সাপোজ। তো এখন বলছে যে এই পাইপের, এই ফায়ার হোসের এই পাইপে আমাদের প্রেশার হচ্ছে কত, আমাদের 200 kPa, আর এখানে ভ্যালোসিটি হচ্ছে কত 0.1 মিটার পার সেকেন্ড। এখন বলা হচ্ছে যে আমাদের সাডেনলি নজলের প্রেশারটা কী হলো, কমে গেল।
নজলের প্রেশারটা কমে গেল এবং দেয়ার ইজ নো চেঞ্জ ইন হাইটে কোনো চেঞ্জ হলো না, তাহলে বলছে আমাদের এইখানে আমাদের প্রেশারটা যেটা আছে সেটা আমাদের কমে গেছে, কিন্তু হাইটের কোনো চেঞ্জ হয় না। তার মানে ডেটা এখানে যা ছিল Z1 আর Z2 দুইটাই হচ্ছে কি আমাদের সমান, Z1 এবং Z2 দুইটাই আমাদের সমান। বলছে এখানে ভেলোসিটিটা নজলের ভেলোসিটিটা কত হবে সেটা আমাদের বের করতে বলছে। তো এটা তো একদম বার্নৌলির বেসিক একটা ফর্মুলার অঙ্ক। তো এই বার্নৌলির ফর্মুলা আমরা ফেলে দিলাম, সূত্রটা লিখলাম এখানে। লিখার পর Z1 Z2 যেহেতু সমান ওদের বাদ দিলাম। দেন হচ্ছে আমাদের ভি হচ্ছে প্রথমটার জন্য 1, অর্থাৎ এই নজলের জন্য 1, দেন হচ্ছে ইন্টু 2 ইন্টু 9.81 প্লাস হচ্ছে 200 এই যে আমাদের P1 ডিভাইড বাই জি এর মানটা বসাই দিলাম। এখানে জি হবে না তো এখানে ওমেগা হবে আর কি, হ্যাঁ এখানে জি হবে না, এখানে ওমেগা হবে। তো সব মানগুলো এখানে বসাইলাম, অর্থাৎ সূত্র যেটা ছিল আপনারা জানেন যে জেড প্লাস পি ডিভাইড বাই ওমেগা প্লাস ভি স্কোয়ার ডিভাইড বাই 2g। এখানে আসলে ওয়াটারের ইউনিট ওয়েটটা বসে আর কি। দেন হচ্ছে আমরা এখানে যদি সলভ করি তাহলে এখান থেকে আমরা ভ্যালোসিটিটা অর্থাৎ ভি2 কত সেটা আমাদের চলে আসতেছে। আচ্ছা, এটার সাথে লেজুরসি আকারে যেটা ছিল এটা ছিল কি একটা রেক্টেঙ্গুলার চ্যানেলের কথা, ওয়াইড রেক্টেঙ্গুলার চ্যানেলের কথা বলা হয়েছিল। এই ওয়াইড রেক্টেঙ্গুলার চ্যানেলের আমাদের কি দেওয়া ছিল যে নির্গমন অর্থাৎ কিউ এর মান, স্মল কিউ এর মান দেওয়া ছিল, পাশাপাশি আমাদের ডেপটা দেওয়া ছিল। আমাদের এখান থেকে যেটা বের করতে বলছে যে আমাদের এই চ্যানেল দিয়ে আমাদের হাইড্রোলিক জাম হলে কতটুকু এনার্জি লস হবে সেই লসটা আমাদের বের করতে বলছিল আর কি। হ্যাঁ, তাই যদি হয় তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, যদি এনার্জি লসের ফর্মুলাটা আমরা কিন্তু এটা জানি, অথবা আমরা যেটা করতে পারি যে E1 বের করে আবার E2 বের করি, দুইটা বের করে আমরা এনার্জি লসটার ডেল ই সমান সমান E1 মাইনাস E2 করলেও কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা ভ্যালোসিটি বের করলাম, আমাদের পাশাপাশি হচ্ছে আমাদের একটা আপ স্টিম আছে একটা ডাউন স্টিম আছে, আমরা এই দুইটার ক্ষেত্রে কনসিডার করতেছি। তো আমাদের এখানে দেওয়া আছে ডেপথ 1 মিটার, ঠিক আছে, এবং নির্গমনের পরিমাণটা দেওয়া আছে। তাহলে আমি এখানে ফ্রাউড নাম্বারটা বের করে দেখলাম যে ফ্রাউড নাম্বার হচ্ছে আমাদের এইটা। তো এখন আমাদের যেহেতু এই পাশের ডেপথ দেওয়া আছে, তাহলে আমাদের এনার্জি লস বের করতে হলে আমাদের এই পাশের ডেপথটা আমাদের টেল ওয়াটারের ডেপথ কত আমাদের এইটাও আমাদের কী করতে হবে, বের করে নিতে হবে আর কি। তাহলে এখন আসেন আমরা যদি এখানে ওই ফ্রাউড নাম্বার কনসিডার করি আর একটা Y2 এবং YN কনসিডার করি, তাহলে Y2টা বের করে নিই। এখানে বসে দিলে Y2টা আসতেছে কত আমাদের 3.15। দেন আমাদের এনার্জি লসের এই সূত্রটা আছে, এই সূত্রের মধ্যে ফেলে দিলে আশা করা যায় আমাদের মূলত হচ্ছে কতটুকু এনার্জি লস হলো সেটা চলে আসবে। যে Y2-র মান পাইলাম হচ্ছে 3.15, Y1-এর মান ছিল -1, তারপরে কিউব ডিভাইড বাই 4 ইন্টু Y1 Y2, এখানে ক্যালকুলেশন করলে আমাদের এখানে কতটুকু এনার্জি লস হলো সেই এনার্জি লসের পরিমাণটা চলে আসছে। এই ছিল আমাদের কোল পাওয়ারের যে আমাদের প্রবলেমগুলো আসছিল সেই প্রবলেমগুলোর সলিউশন। এটা হচ্ছে আমরা নিজে থেকেই সলিউশন করার চেষ্টা করছি। তারপরে যদি আপনাদের কখনো কোনো জায়গায় ভুলভ্রান্তি মনে হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের কারেকশন করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমরা পরবর্তীতে এগুলো কারেকশন করে গ্রুপে আপনাদের উপকারের জন্য আপলোড করে দিতে পারি, যাতে পরবর্তীতে এই গ্রুপে দেখলে আপনাদের কোনো একটু হেল্প হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।